প্রথম আলো নিরলস প্রচেষ্টা চালা যাচ্ছে ইন্ডিয়ান হেজিমনি কি করে স্টাবলিশ করা যায়। তার এখন প্রধান এজেন্ডা হলো ওই যে একই ইন্ডিয়ানদের এজেন্ডা হলো যে 72 সংবিধান হাত দেওয়া যাবে না, জুলাই সনদ কনস্টিটিউশন অংশ করা যাবে না। এটা হচ্ছে ইন্ডিয়ানদের এজেন্ডা। যে এজেন্ডার বক্তা, এই যে এজেন্ডার প্রধান বক্তা হিসেবে একদিন কাজ করতেছিল বিএনপি, আরো সুনির্দিষ্ট করে বললে সালাউদ্দিন। তার রয়ের ট্রেনিং খুব কাজে লাগতেছিল। প্রথম আলো বিরতিহীন ভাবেই কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তারা খুঁজে পেয়েছে একটা খুব আতলামো কাজ। এক মাস্টারে ধরে নিয়েছে, আইনের মাস্টার, নাম তার রিদওয়ানুল হক। তার সাক্ষাৎকার চাচ্ছে কি ইস্যুতে? ওই একই পুরনো আলাপ। জুলাই সংসদের সংবিধানের উপরে না নিচে, উপরে না নিচে। দেখেন, এই মাস্টার নাকি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, কিন্তু এখন আর নাই। এইবার তাকে পরিচয় করার সময় প্রথম আলোর শয়তানিটা দেখেন, নাম লিখতেছে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা করেছেন। মানে এইটা পরিচয় দিয়া তাকে শেখানো হচ্ছে তার কথা কত ওজনদার, তাকে যেন আমরা ওজনদার হিসেবে নেই। কিন্তু তিনি যে একটা গাধার কথা বলতেছে, এটাকে আমরা বুঝি নাই। তিনি যদি লয়ারের টিচার হয়ে থাকবেন, প্রফেসর হয়ে থাকবেন, তাহলে এই কথা উনি বলেন কেমন করে? সংবিধানের উপরে নিচে তর্ক। উনি কি জানেন না যে কোনো সংবিধানের সংশোধনী করা মাত্রই অন্তত সংশোধনীর অংশটা এটা সংবিধানের উপরেই হবে, ন্যস্ত হবে। সারা দুনিয়া যেখানে যাওয়া হয়েছে, যেমন মনে করেন আমেরিকান সংশোধনী, কোন সংশোধনী? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটা তাদের কনস্টিটিউশন সহ রাষ্ট্র গঠিত হয়েছিল 1776 সালে। ভুলে গেছিল একটা জিনিস, মারাত্মক জিনিস। কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের মৌলিক জিনিস থাকে, মৌলিক অধিকার। নাগরিকের মৌলিক অধিকার কি কি থাকবে সেটা লেখা থাকে। আমেরিকান প্রথম কনস্টিটিউশনটা লেখাই নেই, কারণ তারা সবচেয়ে বেশি ব্যস্ত ছিল এটাকে ফেডারেল রাষ্ট্র বানানো হবে কি করে। আর ফেডারেল ধারণাটা দুনিয়াতে প্রথম ছিল সেটা, ফলে সেটা নিয়ে এত বেশি তারা বকডাউন, এত গভীর ব্যস্ত ছিল। 50টা রাজ্যকে একসাথে নিয়ে এসে একটা রাষ্ট্র বানানো দুনিয়ায় সেই প্রথম। ফলে সেটার কারণে আমি বোধ করি যে তারা এই মৌলিক অধিকারগুলো কি হবে তা নিয়ে লিখতে ভুলে গেছিল। সেটাই হলো ফার্স্ট কনস্টিটিউশন, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট চালু হয় কনস্টিটিউশন চালুর 15 বছর পরে। মনে করে দেখেন। এখন বলেন তো, এই যে প্রফেসর সাহেব রেজওয়ানুল হক সাহেব, হ্যাঁ, আপনাদের আতলামো কি বলে? এখন এই যে সংশোধনীটা আমেরিকান কনস্টিটিউশনে ঢুকানো হয়েছিল, তাতে আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কি আমেরিকান পুরানা কনস্টিটিউশনের উপরে না নিচে? ফাজলামো করেন? হ্যাঁ, সব আপনি একাই বুঝেন, কে বুঝেন আর? হ্যাঁ, আপনার একসেটি, আপনি আইনের টিচার, আইনের প্রফেসর। হ্যাঁ বাবা, কি হইলো কতক্ষণ? ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কি কনস্টিটিউশনের উপরে না নিচে? যা বলবেন, যা খুশি ভাড়াইতে ভাবে আপনাকে নিয়ে এসে প্রথম আলো আমাদের মাথার উপরে চড়াই দিবে, আর আপনাদের মেনে নিব? হ্যাঁ, আমরা নিজে তো ওই আক্কেল কেন নাই? বলেন না, উত্তর দেন না। আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কি কনস্টিটিউশন নিচে না উপরে? এইসব ফালতু কথা শব্দ কেন ব্যবহার করেন? উপরে নিচে কথা এখানে কেন তুলতেছেন? উত্তর দেন। আমেরিকান কনস্টিটিউশন আগে না ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আগে? উপরে না নিচে? আপনাদের সাধারণ জিনিসের ধারণা নেই আপনার। আইছেন এখানে আইনের মারাইতে, প্রফেসর কি করেন? উত্তর দেন। মুরদ নেই আপনার। তারপর আপনি এখানে আইসে গণতন্ত্র মারাইতে। আপনি বুঝেন গণতন্ত্র আর তফাৎ কি, রিপাবলিকের ফারাক কি? এই গণতন্ত্র মারাইতেছেন কেন? রিপাবলিক বুঝেন? আর আমেরিকা কবে থেকে এটা গণতন্ত্র বলা শুরু করলো? পাখায়ও লাগছেন? ওই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পরে আমেরিকানরা গণতন্ত্র, নিজেদের দুর্বলতাটা, অযোগ্যতাটা, যে মৌলিক অধিকার তারা মূল কনস্টিটিউশন লিখতে ভুলে গেছে, এটাকে কাভার দেওয়ার জন্য তারা সংশোধনী যখন জারি করছে, তখন থেকে এইটাকে সে গণতন্ত্র বলে চালানো শুরু করছে। এই হলো আমেরিকানদের গণতন্ত্রের ধারণা শুরু। সেই থেকে সবাই গণতন্ত্র শব্দটা ক্যাচ করছে, ভুলে গেছে যে এটা একটা রিপাবলিক স্টেট। আপনি যে রিপাবলিকের ধারণা বুঝে না, সে গণতন্ত্রের কিচ্ছু বুঝে না। লয় প্রফেসর হয়েছেন, বিরাট পুতু হয়ে গেছেন আপনি। আপনি এখন মধ্যে ফারাক বুঝেন না কোনটা রিপাবলিক আর কোনটা গণতন্ত্র। রিপাবলিক কথার গুরুত্ব আপনার কাছে নাই। গণতন্ত্র মারাইতে আসছে এখন বাংলাদেশে, বাড়াইতে হয়ে কারো জীবন বাড়াইতেই থাকবেন। একটা ইন্টেলেক্ট বলতে যা বোঝায়, এটা কিছুই হইতে পারবেন না আপনি। আপনি বলতেছেন কনস্টিটিউশন লাগবে, কনস্টিটিউশন, ডক্ট্রিন অফ নেসেসিটি, এগুলো যা হয় তাই দিচ্ছে। শূন্যতা হয়েছে, অমুক তমুক। একদিকে বলতেছেন
ইউনূস সাহেব শপথ নিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী। আচ্ছা, কনস্টিটিউশনের শপথ নিলে বা না নিলে কি এসে যায় বলেন? জিয়া রহমান ক্ষমতা নিয়েছে কি কনস্টিটিউশন মেনে? ক্ষমতা কি কনস্টিটিউশন মেনে নেওয়া যায়? একদম আর আসল কথা বললাম, আইন মারায়েন না, আইন আগে না ক্ষমতা আগে, বুঝেন কিছু? বলেন, ক্ষমতা কোত্থেকে আসলো? ক্ষমতা হলো মুরদ। আমার মুরদ থাকলে আমি কনস্টিটিউশন বানাই নিব। এই হচ্ছে ছাড় কথা, একদম বাংলা কথা। দুনিয়ার কোন কনস্টিটিউশন পুরান কনস্টিটিউশন দিয়ে ঠেকানো যায়নি। আর সব পুরনো নতুন কনস্টিটিউশন মানেই আমি যত কিছু নতুন লিখতেছি এইটা ডমিনেট করবে। আবার এর মানে এই না যে পুরনো কনস্টিটিউশন সবকিছু ফেলাই দিচ্ছি। পরিষ্কার আবার বলে দিচ্ছি আমি সবাইকে, নতুন একটা কনস্টিটিউশন লেখা মানে আমি নতুন কনস্টিটিউশনে যা যা কিছু লিখবো এইটা পুরনো সব কিছুর উপরে ডমিনেট করবে, উপরে থাকবে, ওই অর্থে আপনাদের উপরে। আবার আর এটাও সত্য, এর মানে আবার এই না যে পুরো কনস্টিটিউশনের সবকিছু ফেলে দিছি। সব কনস্টিটিউশন আরেকটা ক্লজ লেখা থাকে, আমার এই নতুন কনস্টিটিউশন এর সাথে পুরনো যা কিছু ছিল আমাদের কনস্টিটিউশনে তার সঙ্গে যা বিরোধে নাই তার সবকিছু এখনো আমার সাথে আছে। এইটা গণ্য করতে হবে। বোঝা গেছে পরিষ্কার? ঠিক যেমন আমাদের 51 সালে জমিদার উচ্ছেদ হয়েছিল, এখন পুরনো পাকিস্তানের কনস্টিটিউশন ফেলে তো আমরা বাংলাদেশ গড়ে ফেলছি। তাহলে এখন কি জমিদার উচ্ছেদ আইন বন্ধ হয়ে গেছে? অস্বীকার করেছি আমরা? আমরা তো 72 কনস্টিটিউশন লেখার সময় 51 জমিদার উচ্ছেদ নিয়ে কিছু বলি নাই। তাহলে এখন ওটা কি হবে? এই জন্য এই কথা লেখা আছে, আমাদের কনস্টিটিউশন লেখা আছে যে যেই পুরনো আইনগুলোর সাথে আমার নতুন কনস্টিটিউশনের বিরোধ নাই, সেই জিনিসগুলো এখনো আমার সাথে আছে, এটা ধরে নিতে হবে। অর্থাৎ 51 সালের জমিদার উচ্ছেদ আইন নিয়ে আমি যেহেতু নতুন কিছু বলি নাই, ফলে 51 সালের জমিদার উচ্ছেদ আইন এখনো আমার কনস্টিটিউশনের সাথে আছে। এবার বুঝছেন? মানুষকে দুনফুন বুঝায়েন না, কনস্টিটিউশন মানাইতে আসেন না, কনস্টিটিউশনের মৌলিক জিনিস বুঝেন। মাস্টার হইতে পারেন আপনারা, টেকনিক্যালিটি বুঝতে পারেন আপনারা, কিন্তু মৌলিক জিনিসপত্র কিছুই বুঝবেন না। আপনাদের কনস্টিটিউশনে কোথায় লেখা আছে, আপনাদের অধ্যাপকগিরিতে কোথায় লেখা আছে ক্ষমতা কি? ক্ষমতার প্রশ্নটা ফিলোসফিক্যাল প্রশ্ন, বুঝেন? আপনার আইন শুরু হবে যখন থেকে আমি ক্ষমতা দিয়ে যখন কনস্টিটিউশন বানাবো তখন থেকে আপনার আইনের প্রসঙ্গ আসবে। কিন্তু আবার ওইটা আপনাকে মনে রাখতে হবে, আপনার আইনের উপরে আমি হইলাম ক্ষমতা, আমি ক্ষমতা থেকে এবার আইন শুরু করব আমি। আইন শুরু হয় ক্ষমতা থেকে। না বুঝে কথা বললেন না। প্রথম আলো দালালি করার জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছে, আপনার একটা সাক্ষাৎকার নিয়ে এসেছে, ভাবেন না যে আপনি বিশাল কুতু হয়ে গেছেন। আগেও যেই গাধা ছিলেন এখন সেই গাধা আছেন আপনি। এই মৌলিক জিনিসগুলো না বুঝে কথা বললেন না, উপরে নিচে মারায়েন না। এই উপরে নিচে শব্দ উচ্চারণ করে আপনি নিজে যে কত বড় গাধা, একটা পিএইচডি মারাইছেন আপনি, তুচ্ছ একটা, কোনো একাডেমিক জ্ঞান নেই আপনার। থাকলে কোথায় আপনার সীমাবদ্ধতা, একাডেমিশিয়ানের সীমাবদ্ধতা কোথায়, এটা খেয়াল রাখতেন। কনস্টিটিউশন বুঝতে চাইছে। আবার বলতেছে 70 সালের নির্বাচনের জন্য সামরিক শাসন অধীনে, তখন ব্যাখ্যা দেন তাইলে যে আপনাদের পেট পড়ে যাইতেছে 72 কনস্টিটিউশন সম্পর্কে, এটা কেমনে হয়? 72 কনস্টিটিউশনের ভিত্তি কি? সংবিধান বানাইছে কারা? 70-এর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা। তো 70-এর নির্বাচন তো হয়েছে আবার সামরিক শাসনের অধীনে, তাহলে কি হইলো? এবার ব্যাখ্যা করেন, মিলান, কনস্টিটিউশন আইন দিয়ে ব্যাখ্যা করেন। আইয়ুব খানের সামরিক আইনের বলে আপনার ইলেকশন হয়েছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক জারি হয়েছে। এত বেশি কথা বলেন, বেশি বোঝেন আপনারা। হ্যাঁ, নিজেই বলতেছেন যে 70 ইলেকশনের উপরে, 70 ইলেকশনটা হয়েছে এলএফও দিয়ে, এলএফওটা জারি করা হয়েছে আইয়ুব খান বা ইয়াদের প্রেসিডেন্সিয়াল পাওয়ারে। প্রেসিডেন্সিয়াল পাওয়ারে তো সামরিক আইন। তো ওটাকে অন করেন কি করে? ওটাকে যদি অন না করেন তাহলে আপনার 72 কনস্টিটিউশন কোত্থেকে আসে? এগুলো সম্পর্কে বুঝেন? বিশাল জ্ঞানী হয়ে গেছেন, উপরে নিচে মারাইতে আইছেন এখানে। দালালি করা ছাড়েন। আপনারা কথার ফুলঝুরি দিয়া বাংলাদেশকে ভুল বুঝাইতে পারবেন না। প্রথম আলোর দালালি মানে ইন্ডিয়ান দালালি। আপনার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি ইন্ডিয়ান দালালি করতে আসছেন। আপনার এই প্রফেসরি টাইটেলটা আপনি বেচে এখানে খাইতে আসছেন। এত অসৎ একটা একাডেমিক আর হয় না। এটা চরমতম অসততা একটা একাডেমিকের জন্য, যে নিজের সীমা বুঝে না, দালালি করতে চলে আসছেন। অক্সফোর্ড পড়ে আইছেন আপনারা, ফলে আপনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আপনাদেরকে কথাকে একদম আমাদের মাইনে নিতে হবে। আর তোলার জিনিসটাই তো বুঝেন না। আপনার 70-এর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের কথা বললে যে আপনার 72 কনস্টিটিউশনের ভিত্তি থাকে না, সে ঘুষ নাই আপনার। তাহলে আপনি কিসের জন্য কোন সংবিধানের কথা বলতেছেন তাকে উপরে রাখতে হবে?
আমার আইয়ুব খানের কথা সত্য, আইয়ুব খানের এই অধ্যাদেশ সত্য, সেটা তো একটা সামরিক শাসন। আমাদের কোথাও কোনো বেল থাকে না আসলে, কিন্তু এটি আপনি করতে আছেন। প্রথম হলো আপনি নিয়ে আকাশ তুলছেন। এনিওয়ে, যদি ভালো কিছু হতে চান তাহলে স্বীকার করে নিন যে এখানে এই সাক্ষাৎকারে আমি অনেক কিছু ভুল বলছি, এটা আমার বলা ঠিক হয় নাই। সাহস থাকলে এটা করে দেখান। আর যদি না করেন তাহলে আপনি একটা হবেন, আসলে কি হবেন আপনি একটা কব্বর, মানে যেটাকে বলি না আমরা যে এই যে নরকের কীট কিছু একটা হবেন। আপনি একাডেমিটা ধান্দাবাজি একাডেমিশিয়ান আসলে। আপনি মানুষের কোনো কাজে লাগতে চান না, পজিটিভ কাজে লাগতে চান না। আপনি আপনার প্রফেসরশিপের টাইটেলটা ব্যবহার করে ইন্ডিয়ান দালালি করতে আসছেন বাংলাদেশে। এটাই হলো মূল কথা। থ্যাংক ইউ।